2026 জানুয়ারিতে বা ফেব্রুয়ারি ইনটেকে আপনার আসলে কোন ডেস্টিনেশন নিয়ে কাজ করা উচিত। তো সেক্ষেত্রে যদি আমি ইংলিশ স্পিকিং কান্ট্রির কথা যদি বলি, সেক্ষেত্রে ইউকে রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে, নিউজিল্যান্ড রয়েছে, ইউএসএ রয়েছে, প্লাস কানাডা রয়েছে। সো এইসব কান্ট্রি কিন্তু মেনলি ইংলিশ স্পিকিং কান্ট্রির মধ্যে পড়ে। মোটামুটি তারা কিন্তু 20 থেকে 25 ঘন্টা পার উইক তারা কাজের ব্যবস্থা করে দিচ্ছে স্টুডেন্টদের পার্ট টাইম জব করার ব্যাপারটা যেটা রয়েছে। পাশাপাশি কিন্তু ভ্যাকেশনের সময় কিন্তু ফুল টাইম জব করতে পারবেন। আপনি মাত্র 6 পয়েন্টস পেলে পরে কিন্তু পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে যদি আপনি আপনার মাস্টার্সটা কমপ্লিট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 5 পয়েন্ট পেয়ে যাচ্ছেন। তো আপনার আইএলটিএস এর স্কোর প্লাস ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি এবং কস্টিং মোটামুটি 20 লক্ষ টাকার আশেপাশে হয়ে থাকে। সো 50% টিউশন ফিস প্লাস হেলথ ইন্স্যুরেন্স, ভিসা ফি, এয়ার টিকেট মিলে মোটামুটি 18 থেকে 20 লক্ষ 22 লক্ষ টাকার মধ্যে কিন্তু আপনি আপনার ফার্স্ট ইয়ারের 50% টিউশন ফি সহ কিন্তু আপনি ট্রাই করতে পারবেন। হ্যালো ড্রিমার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো রয়েছেন। সো আজকে ভিডিওতে কথা বলবো 2026 জানুয়ারিতে বা ফেব্রুয়ারি ইনটেকে আপনার আসলে কোন ডেস্টিনেশন নিয়ে কাজ করা উচিত। এখনো যারা আপনাদের ডেস্টিনেশনটা এখনো চয়েস করেননি, আশা করি তাদের জন্য আজকে ভিডিওটা কিছুটা হলেও পরে ভ্যালু অ্যাড করবে আপনার ডিসিশন মেক করতে। সো যারা আমাদের চ্যানেলটা রেগুলার ফলো করছেন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি চেষ্টা করি আমাদের চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন শেয়ার করতে, যেসব ইনফরমেশনগুলি আপনার হায়ার স্টাডিজের জন্য কিছুটা হলেও ভ্যালু অ্যাড করে। সো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে কিন্তু পরবর্তী ভিডিওটা সবার আগে আপনার কাছে চলে আসবে নোটিফিকেশন আকারে। সো 2024-25 দেখলাম আসলে আমরা যে বেশ কিছু কান্ট্রি কিন্তু আস্তে আস্তে একটু হার্ড লাইনে যাচ্ছে। যে 2025 এসে দেখলাম যে ইউকেটাও কিন্তু বেশ চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। ইউকেতে যাওয়ার স্বপ্ন কিন্তু অনেক স্টুডেন্টের রয়েছে, কিন্তু এই স্বপ্ন ভাঙতে পারে যদি আপনি আপনার সঠিক প্রিক্যাস ইন্টারভিউ এবং ইউকিউবের ইন্টারভিউ সঠিক গাইডলাইন না পান। ইউকেতে যারা ভিসা পাচ্ছে, আপনি যদি তাদের সাথে কথা বলে দেখেন, তাদের কিন্তু মূল মন্ত্র বা মূল রহস্য এটাই, তারা সঠিক প্রিপারেশন নিয়েছে ইউকিউবে ইন্টারভিউর এবং প্রিক্যাস ইন্টারভিউ। টিপটয় থেকে যারা প্রিক্যাস ইন্টারভিউ এবং ইউকিউবে ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছেন, তাদের কিন্তু সফলতার হার অনেক বেশি। এবং আমাদের মাধ্যমে যারা ফাইল প্রসেস করছে, তারা কিন্তু এই সার্ভিসটি ফ্রিতেই পাচ্ছে। কিন্তু বর্তমানে প্রিক্যাস ইন্টারভিউ এবং ইউকিউবে ইন্টারভিউ গাইডলাইনের চাহিদা টিপলার কাছ থেকে অনেক বেশি। আমরা একটা এই সার্ভিস চালু করছি, যে স্পেশাল প্রিক্যাস ইন্টারভিউ এবং ইউকিউবে ইন্টারভিউর জন্য একটি ক্র্যাশ কোর্স। যে ক্র্যাশ কোর্সের মাধ্যমে আপনারা 1-to-1 ইন্টারভিউ প্রিপারেশন পাচ্ছেন, আপনাদের কোশ্চেন আনসার রেডি করার সাপোর্ট পাচ্ছেন এবং আনলিমিটেড মক টেস্ট দেওয়ার সাপোর্ট পাচ্ছেন। তো আমরা চাই যে প্রত্যেকটা স্টুডেন্ট সঠিক প্রিপারেশন নিয়ে ইউকিউবে ইন্টারভিউ ফেস করুক এবং তারা ভিসাটা নিশ্চিত করুক। যদি আপনি মনে করেন যে আপনার প্রিক্যাস ইন্টারভিউ এবং ইউকিউবে ইন্টারভিউর প্রিপারেশনের সাপোর্ট লাগবে, আপনারা কিন্তু ট্রিপলয় টিমের সাথে যোগাযোগ করতে পারেন, ট্রিপলয় হটলাইনে যোগাযোগ করতে পারেন, অথবা ট্রিপলয়ের ফেসবুক পেজে নক দিয়ে কিন্তু আমাদের কাউন্সিলের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা যেহেতু ইউকে নিয়ে সবচেয়ে বেশি কাজ করে থাকি, সো আসলে আমরা ইউকে নিয়ে অনেক ভিডিও আমরা পাবলিশ করেছি। ইউকের রুলস রেগুলেশন, ইউকের স্টাডি কস্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং। আমাদের চ্যানেল থেকে কিন্তু আপনারা অস্ট্রেলিয়া প্লাস নিউজিল্যান্ড প্লাস মালয়েশিয়ার বেশ কিছু ভিডিও দেখেছেন। সো আলটিমেটলি আপনাদের বাজেট অনুযায়ী আপনার চয়েস ডেস্টিনেশন হয়ে থাকে। আপনার পড়াশোনার ইচ্ছা অনুযায়ী কোন কান্ট্রিতে কীরকম কস্টিং হয়, প্লাস তাদের পিআর পসিবিলিটি কীরকম থাকে, জব অপরচুনিটিস কীরকম থাকে, সব কিছু মিলে আসলে একটা স্টুডেন্ট বা তার ফ্যামিলি কিন্তু কনসিডার করে যে আসলে আমি এই কান্ট্রিটায় আমার ছেলেকে পড়াতে যাব বা আমি এই কান্ট্রিটায় পড়াশোনা করতে যাব। সো বিভিন্ন দেশেরই আসলে বিভিন্ন ধরনের রুলস রেগুলেশন প্লাস সুবিধা অসুবিধা রয়েছে। সব কান্ট্রি ইমিগ্রেশন পলিসি কিন্তু একরকম না, কারণ কোনো সময় একটু সহজ করে ইমিগ্রেন্টের জন্য বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য, কিছু সময় তারা একটু হার্ড লাইনে থাকে। সো সব কিছু মিলে আপনি আপনার ডিসিশনটা মেক করার চেষ্টা করবেন। আমি আমার অপিনিয়নগুলি দিচ্ছি, আলটিমেটলি কোন ডেস্টিনেশনটা আপনার জন্য বেস্ট হবে আপনার প্রোফাইল অনুযায়ী আপনি চয়েস করবেন। আমি কোনো কিছু ইম্পোজড বা কোনো কিছুই আসলে বায়াসনেস নিয়ে আমি বলবো না। আমি দুটারই সুযোগ সুবিধা, যেসব কান্ট্রি নিয়ে কথা বলবো সেসব কান্ট্রির সুযোগ সুবিধা বা কোন স্টুডেন্টের জন্য ভালো হতে পারে, আমি সেই ব্যাপারে আমি আমার অপিনিয়ন শেয়ার করব। তো আশা করি একটু সময় নিয়ে ভিডিওটা একটু লেন্দি হতে পারে, বাট একটু সময় নিয়ে যদি ধৈর্য ধরে আপনার ভিডিওটা দেখেন, বেশ কিছু ইনফরমেশন পাওয়ার সুযোগ রয়েছে। শুরুতে আসলে আমি বলবো যে আসলে বাংলাদেশের কিছু স্টুডেন্ট গ্রুপ রয়েছেন যারা আসলে সবসময় তাদের প্রেফারেন্স লিস্টে ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলিকে চয়েস করে রাখেন। তো আসলে আমরাও আসলে আমাদের পার্ট থেকে বলি যে আসলে একটা স্টুডেন্ট যখন দেশে বেড়ে যায়, যেহেতু ইংলিশটা আসলে আমরা খুব ছোটোবেলা থেকেই চর্চার মধ্যে থাকি, সো আমাদের জন্য কিন্তু একটু সহজ হয় যে আসলে স্টুডেন্ট যখন দেশে বাইরে পড়াশোনা করতে যায় তাদের কমিউনিকেশনটা সহজ করা, তাদের স্টাডিটা পারফেক্টলি বুঝে। যখন আপনি ইউরোপের কোনো ডেস্টিনেশন নিয়ে আপনি আগ্রহী হবেন, তখন কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকে।
সো সেক্ষেত্রে যদি আমি ইংলিশ স্পিকিং কান্ট্রির কথা যদি বলি, সেক্ষেত্রে ইউকে রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে, নিউজিল্যান্ড রয়েছে, ইউএসএ রয়েছে, প্লাস ক্যানাডা রয়েছে। সো এইসব কান্ট্রি কিন্তু মেনলি ইংলিশ স্পিকিং কান্ট্রির মধ্যে পড়ে। সো শুরুতেই আমি বলি যে অস্ট্রেলিয়ার কথা। সো অস্ট্রেলিয়াতে কিন্তু লাস্ট 2024 থেকে শুরু করে স্টিল নাও পর্যন্ত কিন্তু ভিসা রেশিও খুবই ভালো। সো আপনাদের যাদের ফান্ড মোটামুটি 6 মান্থস প্লাস রয়েছে এবং ফান্ড মোটামুটি 70 থেকে 80 লক্ষ টাকার মতো রয়েছে এবং তারও বেশি রয়েছে, এবং যেই ফান্ডের কিন্তু ক্লারিফিকেশন স্পষ্ট রয়েছে যে আপনার এই ফান্ডটা কোথা থেকে এসেছে, সোর্স অফ ফান্ডগুলি গুছানো রয়েছে, স্পন্সরের ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস যদি গুছানো থাকে, ট্যাক্সের পেপার, অ্যাসেট ইভ্যালুয়েশন, সোর্স অফ ফান্ড, রেগুলার ইনকাম, প্লাস আপনার IELTS এর স্কোর যদি ব্যাচেলরে হয় 6, নো ব্যালেন্স 5.5, এবং আপনার যদি ব্যাচেলরে যদি কোনো গ্যাপ না থাকে এবং মাস্টার্সে যদি আপনার IELTS এর স্কোর থাকে 6.5, নো ব্যালেন্স 6, সো সমপরিমাণ পিটির স্কোর দিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনার যদি বয়স যদি মোটামুটি 35-এর নিচে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার চয়েস লিস্টে অবশ্যই অস্ট্রেলিয়াকে রাখতে পারেন। যেহেতু অস্ট্রেলিয়ার পিআর রেশিওটাও কিন্তু তুলনামূলক ভালো এবং পয়েন্ট বেস সিস্টেম, 65 পয়েন্টস পেলে পরে আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারেন, এবং খুব চমৎকার এবং খুব জনপ্রিয় সিটিগুলির মধ্যে সিডনি এবং মেলবোর্ন রয়েছে। পাশাপাশি কিন্তু যদি আপনি সিডনি মেলবোর্নকে স্যাক্রিফাইস করে যদি আপনি তাসমানিয়া, অ্যাডিলেড, ক্যানবেরার দিকে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা পিআর পাওয়ার চান্সেসও কিন্তু হাই থাকে। এবং মোটামুটি কিন্তু পার্ট টাইম জব করে কিন্তু আপনি আপনার অ্যাকোমোডেশন এবং কিছুটা হলেও পরে আপনি কিন্তু আপনার টিউশন ফিসের একটা সাপোর্ট আপনি দিতে পারবেন ওইখানে পার্ট টাইম জব করে কিন্তু এটা সম্ভব। সো আপনার IELTS স্কোর প্লাস ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি এবং কস্টিং মোটামুটি 20 লক্ষ টাকার আশেপাশে হয়ে থাকে। সো 50% টিউশন ফিস প্লাস হেলথ ইন্স্যুরেন্স, ভিসা ফি, এয়ার টিকিট মিলে মোটামুটি 18 থেকে 20 লক্ষ, 22 লক্ষ টাকার মধ্যে কিন্তু আপনি আপনার ফার্স্ট ইয়ারের 50% টিউশন ফি সহ কিন্তু আপনি ট্রাই করতে পারবেন অস্ট্রেলিয়াতে। সো আমি যে কটা পয়েন্টস নিয়ে কথা বললাম, যে ডকুমেন্টেশন, ফাইন্যান্সিয়াল ডকুমেন্টেশন প্লাস অ্যাসেটের ডকুমেন্টেশন প্লাস স্পন্সরের ফাইন্যান্সিয়াল ডকুমেন্টেশন এবং আপনার IELTS এর রিকোয়ারমেন্ট যদি, এবং আপনার ব্যাংক যদি মোটামুটি 6 মান্থস প্লাস হয়ে থাকে, পাশাপাশি যদি আপনার এই 20 লক্ষ টাকার খরচ করার মতো যদি আপনার অ্যাবিলিটি থাকে এবং যদি গ্যাপটা যদি আসলে আহামরি না হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনার চয়েস লিস্টে অস্ট্রেলিয়া রাখা উচিত। অস্ট্রেলিয়ার ভিসা রেশিও রাইট নাও বেশ ভালো। সো অস্ট্রেলিয়া একটি সুন্দর কান্ট্রি এবং বাংলাদেশে বহু স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে যাচ্ছে পড়াশোনা করার জন্য। সো সেক্ষেত্রে বাংলাদেশের কমিউনিটি অনেক ভালো। সো অস্ট্রেলিয়া হতে পারে আপনার জন্য 2026-এ ভালো একটা অপশন যারা অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে যাচ্ছেন। অস্ট্রেলিয়ার পরে আমি বলবো নিউজিল্যান্ডের কথা। অস্ট্রেলিয়ার পাশেই একটা কান্ট্রি নিউজিল্যান্ড। কারা অ্যাপ্লাই করতে পারছেন? মোটামুটি কিন্তু অনেক স্টুডেন্টই যারা আসলে অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করতে পারছেন তারাই কিন্তু মাস্টার্স বলেন বা ব্যাচেলারে বলেন, তারাই কিন্তু নিউজিল্যান্ডে অ্যাপ্লাই করতে পারবেন। সো এন্ট্রি রিকোয়ারমেন্ট থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু অস্ট্রেলিয়ার মতনই। বলা যায় যে আসলে আমরা সবসময় বলি যে অস্ট্রেলিয়া প্লাস অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড কিন্তু খালাতো ভাই চাচাতো ভাইয়ের মতনই আমরা বলি, যে তাদের রুলস রেগুলেশন থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু সিমিলার। জাস্ট খালি যদি আমি ডিফারেন্ট বলি আমি, সেক্ষেত্রে আপনার আসে যে টিউশন ফিসের ব্যাপারটা। অস্ট্রেলিয়াতে কি করতে হয় যে আপনার ভিসা হওয়ার আগেই কিন্তু আপনার টিউশন ফিস প্লাস আপনার হেলথ ইন্স্যুরেন্স প্লাস সব কিছুই কিন্তু আপনাকে পেমেন্ট করে ফেলতে হয়। বাট নিউজিল্যান্ডের ক্ষেত্রে সুবিধা কি, যে আপনার ভিসা হওয়ার পর টিউশন ফিস পেমেন্ট করতে হচ্ছে, বাট অসুবিধা হচ্ছে যে আপনাকে ফুল 1 বছরের টিউশন ফিস পেমেন্ট করতে হচ্ছে। অস্ট্রেলিয়াতে যেমন আপনি 1 বছরের 50% ডিপোজিট করে আপনি যেতে পারবেন, বাট নিউজিল্যান্ডে ভিসা হওয়ার পর টিউশন ফিস দিতে হচ্ছে, বাট আপনাকে ফুল 1 বছরের টিউশন ফিস দিতে হচ্ছে। সো যাদের বাজেট মোটামুটি 25 থেকে 30 লক্ষ টাকার মধ্যে হয়ে থাকে, 25 লক্ষ থেকে একটু বেশি হয়, যেহেতু 1 বছরের টিউশন ফিস আপনাকে ফুল পেমেন্ট করে দিতে হচ্ছে। সো এয়ার টিকিট, ভিসা ফি সব কিছু মিলে মোটামুটি আপনার 25 থেকে 30 লক্ষ টাকার মধ্যে আপনার কস্টিং আসে, ইউনিভার্সিটি ডিপেন্ড করে। সো জাস্ট আপনাকে শুধুমাত্র ভিসার যেই ভিসা ফি যেটা রয়েছে সেই রিস্কটা নিয়ে কিন্তু আপনি নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সো ভিসা ফি প্লাস আদার্স ডকুমেন্ট সহ সব কিছু মিলে মোটামুটি 1 লক্ষ টাকার মতো হয়ে থাকে। সো 1 লক্ষ টাকার যদি আপনি রিস্ক নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। যদি ভিসা না হয় তাহলে তো ব্যাড লাক। বাট রাইট নাও নিউজিল্যান্ডে যে ধরনের ইমিগ্রেশন পলিসি চেঞ্জ হয়েছে, যে নিউজিল্যান্ডে কিন্তু 2034 পর্যন্ত কিন্তু বেশ কিছু স্টুডেন্টকে তারা দেশের বাইরে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে তারা রিক্রুট করবে এবং যাদের ভিসা পলিসিও কিছুটা হলেও একটু স্মুথ করবে। মোটামুটি তারা কিন্তু 20 থেকে 25 ঘন্টা পার উইক তারা কাজের ব্যবস্থা করে দিচ্ছে স্টুডেন্টদের পার্ট টাইম জব করার ব্যাপারটা যেটা রয়েছে। পাশাপাশি কিন্তু ভ্যাকেশনের সময় কিন্তু ফুল টাইম জব করতে পারবেন
এবং হয়তোবা আপনার নিউজিল্যান্ডে কিন্তু বাংলাদেশি কমিউনিটি অনেক বড় না, বাট খুবই বড় একটা কান্ট্রি এবং বেশ কিছু অপরচুনিটিস রয়েছে। সেটেলমেন্ট হওয়াটা তুলনামূলক সহজ। আপনি মাত্র 6 পয়েন্টস পেলে পরে কিন্তু পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে যদি আপনি আপনার মাস্টার্সটা কমপ্লিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি 5 পয়েন্ট পেয়ে যাচ্ছেন। পাশাপাশি সুবিধা রয়েছে যে আপনি যখন পিএসডব্লিউতে যাচ্ছেন মোটামুটি 2 থেকে 3 বছর পর্যন্ত পিএসডব্লিউ রয়েছে আপনার, যারা ওইখান থেকে পড়াশোনা শেষ করবেন। সেক্ষেত্রে পিএসডব্লিউ চলাকালীন সময় যদি আপনার 1 বছরের জব এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি 1 পয়েন্টস অ্যাড হচ্ছে। সো মাস্টার্স করার পরে 5 পয়েন্ট এবং জব করার জন্য আপনি 1 পয়েন্ট, তারপরে কিন্তু এই 6 পয়েন্টস দিয়ে আপনি আপনার পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সো আসলে যারা পিআর নিয়ে একটু টেনশনে রয়েছেন এবং স্পাউস নিয়ে কোন কান্ট্রিটা আপনার জন্য বেস্ট হতে পারে তাদেরকে বলবো অবশ্যই নিউজিল্যান্ড। সো যদি আপনার 6 মান্থস প্লাস ব্যাংকের বয়স হয়ে থাকে, মোটামুটি 70 থেকে 80 লক্ষ টাকার মতো যদি আপনার ব্যাংকে থাকে এবং সেটা যদি প্রপার সোর্স অফ ফান্ড এবং স্পন্সরের ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট যদি গুছানো থাকে এবং ভিসা হওয়ার পর যদি আপনার 1 বছরের টিউশন ফিস দেওয়ার যদি অ্যাবিলিটি থাকে, সেক্ষেত্রে আপনার চয়েস লিস্টে বেস্ট অপশন হতে পারে নিউজিল্যান্ড। ভিসা রেশিও আপাতত বেশ ভালো। আমরা কিন্তু নিউজিল্যান্ডেও কাজ করি, অস্ট্রেলিয়াতেও কাজ করি। সো আমাদের সাপোর্ট যদি লাগে সেক্ষেত্রে আপনারা আমাদের সাপোর্ট আপনারা নিতে পারেন। তাহলে আমি বললাম ফার্স্ট চয়েস হতে পারে আপনার জন্য অস্ট্রেলিয়া, সেকেন্ড চয়েস হতে পারে নিউজিল্যান্ড। বাট আপনাদের ফাইলগুলি কিন্তু পারফেক্টলি সাজানো থাকতে হবে। ইউকের মতো হয়তো বা আপনি 1 মাসের ফান্ড দিয়ে আপনি নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করতে পারছেন না, বাট একটু কষ্ট হলেও আসলে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে আপনাদের চয়েস লিস্টে রাখা উচিত যদি 2026-এ ভালো কিছু করতে চান। দেন আমি বলবো যে থার্ড অপশনস হতে পারে রাইট নাও ইউকে। সো ইউকে আসলে আমাদের এজেন্সি থেকে কিন্তু আমরা সবচেয়ে বেশি স্টুডেন্ট কিন্তু আমরা ইউকেতে পাঠিয়েছি। ইউকেতে কিন্তু আসলে ইউকে বাদে আসলে যদি আমি অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের কথা বলি সেক্ষেত্রে আসলে একটা স্টুডেন্ট চাইলেই কিন্তু আসলে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে যেতে পারে না। সেখানে ফান্ডের কিছু ব্যাপার থাকে, ফাইন্যান্সিয়াল ডকুমেন্টেশনের গুছানোর ব্যাপার থাকে, ভিসার পসিবিলিটি কিন্তু বলা যায় যে এখন 3টে কান্ট্রি কিন্তু অলমোস্ট কাছাকাছি। বাট ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস প্লাস আপনার সোর্স অফ ফান্ড প্লাস ব্যাংকের ম্যাচুরিটি থেকে শুরু করে সব কিছুই আসলে ইউকের ক্ষেত্রে তুলনামূলক একটু সহজ রাদার দেন অস্ট্রেলিয়া প্লাস নিউজিল্যান্ড। সেখানে আপনি 50% টিউশন ফিস প্লাস হেলথ ইন্স্যুরেন্স, ভিসা ফি সব কিছু মিলে 18 থেকে 20 লক্ষ টাকার মতনই কস্টিং চলে আসে। পিএসডব্লিউ কিন্তু এখনও 2 বছরের জন্য রয়েছে। সামনে হয়তোবা কিছু রুলস রেগুলেশন চেঞ্জ হতে পারে, কিছু রুলস রেগুলেশন চেঞ্জ হলেও পর হয়তোবা সেটা পিএসডব্লিউটা 18 মাসেরও হতে পারে। বাট ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সবই ভালো কান্ট্রি। ইউকের ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি মানে চাইলে পরে যদি মিডিয়াম ক্লাসেরও যদি স্টুডেন্ট হয় বা একটা মধ্যবিত্ত ফ্যামিলির যদি স্টুডেন্ট হয়, সেও কিন্তু আসলে আলটিমেটলি ইউকেটাকে কিন্তু তার চয়েস লিস্টে রাখতে পারে। সে স্বপ্ন দেখতে পারে যে আমি একটা ব্রিটিশ ডিগ্রি নিব। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সবার জন্য আসলে না। সব স্টুডেন্টই চাইলে পরে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে অ্যাফোর্ড করতে পারে না বা ডকুমেন্টেশন গুছাতে পারে না। বা যেসব স্টুডেন্টের মোটামুটি 18 থেকে 20 লক্ষ টাকা খরচ করার মতো অ্যাবিলিটি রয়েছে, তারাই কিন্তু আলটিমেটলি ফাইল একাডেমিক ডকুমেন্ট যদি গুছানো থাকে সেক্ষেত্রে চাইলে পরে কিন্তু সে ইউকেতে যেতে পারে। সো ইউকেতে আসলে বড় বাংলাদেশি কমিউনিটি রয়েছে, ইনকামও ভালো রয়েছে, পার্ট টাইম জব করার সুযোগ রয়েছে। পাশাপাশি বাংলাদেশি কমিউনিটি অনেক স্ট্রং, ভিসা খুব কুইকলি হচ্ছে। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার ভিসা কিন্তু খুবই কুইকলি হয়, বাট ইউকের প্রসেসিংটা তুলনামূলক তাদের তুলনায় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের তুলনায় কিছুটা হলেও সহজ। তো সহজে যদি আপনারা একটা ব্রিটিশ ডিগ্রি অ্যাচিভ করতে চান বা একটা ফরেন ডিগ্রি যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে ইউকেটাকে চয়েস করতে পারেন। বাট আপনাকে রাইট নাও ভিসা ইন্টারভিউর জন্য আপনাকে খুব ভালো একটা প্রিপারেশন নিতে হবে। ভিসা ইন্টারভিউ প্লাস প্রিকাস ইন্টারভিউর জন্য আপনাকে ভালো একটা প্রিপারেশন নিতে হয়, যেটা কিন্তু অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও কিন্তু আপনাকে নিতে হচ্ছে জিএস ক্লিয়ার করার জন্য। সো এই ধরনের প্রোফাইলগুলি কিন্তু আপনারা যারা একটু বাজেট ফ্রেন্ডলি অপশনস বা একটু কুইক প্রসেসিং চাচ্ছেন, সো ইউকেতে কিন্তু মোটামুটি যদি আপনার ফান্ডের ম্যাচুরিটি যদি 1 মাসের হয় এবং 45 থেকে 50 লক্ষ টাকা যদি হয়, সেক্ষেত্রে সেই ফান্ড দিয়ে আপনি দেখাতে পারেন। সেভিংস অ্যাকাউন্ট প্লাস এফডিআই দুটোই দিলেই হচ্ছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে যেরকম আপনার ডকুমেন্টেশনের একটা হ্যারাসমেন্ট বেশি বা সোর্স অফ ফান্ড থেকে শুরু করে আদার্স যে ডকুমেন্টসগুলি লাগে, যে 6 মান্থ ম্যাচিউরড ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি লাগে, সেটা কিন্তু ইউকের ক্ষেত্রে লাগে না। মোটামুটি 1 মাসের ম্যাচিউরিটি দিলেই হচ্ছে এবং সোর্স অফ ফান্ড বা আদার্স অ্যাসেট ইভ্যালুয়েশন, সিএ করা এগুলি আসলে খুব একটা বেশি লাগে না। বাট কিছু কিছু ক্ষেত্রে আপনাকে দিতে হতে পারে, বাট ইটস নট ম্যান্ডেটরি। আর ইউকের পরে যদি আসি আমি, দেন আমি বলবো যে অবশ্যই ইউএসএর কথা। ইউএসএর আসলে রাইট নাও ইউএসএ আর ক্যানাডাকে আমি আসলে মানে একই স্টেজে রাখতে পারি আমার অপিনিয়ন অনুযায়ী, যে ভিসা রেশিও থেকে শুরু করে আদার্স যে ফ্যাসিলিটিসগুলি রয়েছে সেক্ষেত্রে ইউএসএ এবং ক্যানাডা বলা যায় যে অলমোস্ট কাছাকাছি। সো ক্যানাডার ক্ষেত্রে কিন্তু আপনাকে অস্ট্রেলিয়া প্লাস নিউজিল্যান্ডে যে ধরনের ডকুমেন্টস তৈরি করা লাগছে
ঠিক ঠিক এই একই ধরনের ডকুমেন্টসই লাগবে এবং তাদের আইএলটিএস এর রিকোয়ারমেন্টটা কিন্তু অলমোস্ট সেম। তো সেক্ষেত্রে আপনারা দুটো অপশনই রাখতে পারেন, বাট অবশ্যই মাথায় রাখতে হবে যে গত ৩ বছর আগে বা ৪ বছর আগে যে ধরনের ভিসা রেশিও ছিল, রাইট নাও ওই ধরনের ভিসা রেশিও নেই। নতুন গভর্নমেন্ট আসার কারণে বেশ কিছু রুলস রেগুলেশনে চেঞ্জ এসেছে। সো যদি আপনাদের একান্ত ইচ্ছা থাকে যে একটাও সময় যদি নষ্ট হলেও পরে যদি আসলে আপনাদের কোনো ধরনের কোনো ইমপ্যাক্ট না পড়ে, আপনাদের হাতে যদি পর্যাপ্ত সময় থাকে এবং ধৈর্য থাকে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ইউএসএ এবং কানাডাকে আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। বাট বা প্রথমে যে ৩টা কান্ট্রির কথা বললাম, সেই ৩টা কান্ট্রির তুলনায় ইউএসএ এবং কানাডার ভিসা রেশিও কিন্তু তুলনামূলক একটু কম। সো এই জিনিসটা মাথায় রেখে আপনাকে 2026-এর জানুয়ারি থেকে ইউএসএ অথবা কানাডাতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সো ফাইনালি একটা কান্ট্রির কথা বলবো লাস্টলি, যেটা মালয়েশিয়া। সো আলটিমেটলি আসলে মালয়েশিয়াতে কারা যেতে পারেন বা কাদের যাওয়াটা উচিত হবে? সো যাদের আসলে একটা গ্যাপ হয়ে গিয়েছে, ইয়ার গ্যাপ হয়ে গিয়েছে এবং আপনারা চাচ্ছেন যে অল্প টাকার মধ্যেই আপনি আপনার ব্যাচেলরটা কমপ্লিট করতে পারবেন এবং একটা মালয়েশিয়ার রেপুটেড ইউনিভার্সিটি বা ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডার কোনো ব্রাঞ্চ ক্যাম্পাস থেকে আপনি আপনার ব্যাচেলরটা করবেন বা মাস্টার্সটা করবেন, সেক্ষেত্রে মালয়েশিয়া হতে পারে আপনার জন্য একটা বেস্ট অপশনস। কারণ মালয়েশিয়াতে কিন্তু ভিসা রেশিও বলা যায় যে অলমোস্ট 100%-ই মতো এবং কস্টিংও কিন্তু মোটামুটি ৭ থেকে ৮ লক্ষ টাকার মধ্যেই হয়ে থাকে। পাশাপাশি কিন্তু তাদের বলা যায় যে আসলে একাডেমিক রিকোয়ারমেন্টটাও কিন্তু তুলনামূলক অস্ট্রেলিয়া প্লাস নিউজিল্যান্ড বা কানাডা বা ইউকে যদি বলি, তাদের তুলনায় কম হয়ে থাকে এবং বাংলাদেশি কমিউনিটি অনেক ভালো এবং তাদের কস্টিংও কিন্তু তুলনামূলক অনেকটাই কম, এয়ার টিকিট কম। সো যাদের প্রিভিয়াসলি বেশ কিছু কান্ট্রি ভিসা রিফিউজাল রয়েছে বা যাদের একটা গ্যাপ হয়ে গিয়েছে, তারা কিন্তু আপনাদের চয়েস লিস্টে মালয়েশিয়া রাখতে পারেন এবং মালয়েশিয়াতে কিন্তু পড়াশোনা করার পর কিন্তু আপনি আপনার চাইলে পর আপনি আপনার ক্রেডিটটাও ট্রান্সফার করতে পারবেন ব্যাচেলরের ক্ষেত্রে এবং মাস্টার্সের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় ক্রেডিট ট্রান্সফার করলে পরেও কিন্তু ভিসা হয়ে যায়। যারা আসলে অনেক স্টুডেন্ট আমরা রিসেন্টলি দেখেছি যে মালয়েশিয়া থেকে সে মাস্টার্সে গিয়েছে, মাস্টার্সে সে অর্ধেক ক্রেডিট কমপ্লিট করার পরে সে কিন্তু এখান থেকে ক্রেডিট ট্রান্সফারের জন্য ইউএসএতে অ্যাপ্লাই করেছে এবং তার ভিসা হয়ে গিয়েছে। সো এই ধরনের কিন্তু অনেক অপশনস রয়েছে। সো আপনারা যারা আসলে কম বাজেটের মধ্যে, এন্ট্রি রিকোয়ারমেন্ট কম, প্লাস হলো গিয়ে যে আপনার ক্রেডিট ট্রান্সফারের প্ল্যান রয়েছে বা আপনার ভিসা রিফিউজাল হয়েছে অনেকগুলি কান্ট্রিতে, সো এখন চাচ্ছেন যে খুব কুইকলি দেশের বাইরে যাওয়ার জন্য, তারা কিন্তু চয়েস লিস্টে মালয়েশিয়াটা রাখতে পারেন। সো মালয়েশিয়া হতে পারে আপনার জন্য গুড অপশনস। যদি আপনার বাজেট, যদি আমি পুরোটা আবার সামারি করছি, যদি আপনার বাজেট অনেক ভালো থাকে এবং আপনার সোর্স অফ ফান্ড থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস প্লাস ব্যাংকের ম্যাচুরিটি যদি মোটামুটি 6 মান্থস থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার চয়েস লিস্টে অবশ্যই অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড রাখা উচিত। আপনার প্রোফাইল যদি মিডিয়াম কোয়ালিটির হয়ে থাকে এবং 1 মাসে ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি দিয়ে মোটামুটি ৪৫ থেকে ৫০ লক্ষ টাকা ব্যাংকে দেখিয়ে আপনি যদি অ্যাপ্লাই করতে চান, এমওয়াইতেও অ্যাপ্লাই করা যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি ইউকেটাকে আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। দেন যদি আপনার একটু ধৈর্য ধরেন এবং ভিসা রেশিও একটু আনস্টেবল, বাট যদি আপনি সেই কান্ট্রি ভিসা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তী সেটেলমেন্ট সব কিছু সহজ। তো সেইটা যদি আপনি চিন্তা করেন, সেক্ষেত্রে অবশ্যই বলবো ইউএসএ এবং কানাডা। ফাইনালি যাদের প্রোফাইলটা একটু নড়বড়ে, বাট চাচ্ছেন যে নতুন করে শুরু করতে আপনার পড়াশোনাটা, প্লাস একটা স্টেবল পজিশনে আসতে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার চয়েস লিস্টটা মালয়েশিয়া রাখতে পারেন। সো এই কয়টা ডেস্টিনেশনই কিন্তু 2026-এ আপনাকে মোটামুটি তাদের ভিসা রেশিও ভালো। কারণ আমি ইউরোপের আসলে কান্ট্রির ক্ষেত্রে আমি ফ্রান্সকে রাখতে পারি। রাইট নাও আসলে ফ্রান্সের কিছু ইউনিভার্সিটি রয়েছে যাদের ভিসা রেশিও ভালো। সেক্ষেত্রে আপনাকে একটু চুজি হতে হবে। সো সেসব ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে পরে কিন্তু আপনার ভিসা হতে পারে। বাট ইউরোপটা আসলে একটু ক্রিটিক্যাল বা একটু পেঁচানো, রাদার দেন প্রিভিয়াসলি যেসব কান্ট্রির কথা বললাম, তারা আসলে খুবই প্রম্পট সার্ভিস দিয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনারা এই কয়টা কান্ট্রি রাখতে পারেন আপনার চয়েস লিস্টে, আর ইউরোপের ক্ষেত্রে আমি বলতে পারি যে ফ্রান্সটাকে আপনি রাখতে পারেন আপনার কনসিডারেশনে। সো আশা করি 2026-এর আপনার দেশের বাইরে পড়াশোনাটা সহজ হবে এবং এখন থেকেই একটু প্ল্যানিং করেন, যেহেতু জুলাই মাস চলছে বা শেষের দিকে জুলাই মাস। সো ভিডিওটা পাবলিশ হতে হতে হয়তো বা এটা জুলাইয়ের লাস্ট উইক অথবা অগাস্টের ফার্স্ট উইক হবে। সো এখন থেকেই আসলে আপনার ব্যাংক থেকে শুরু করে আপনার ডকুমেন্টসগুলি গুছানোর চেষ্টা করেন। তাহলে আমার মনে হয় যে 2026-এর জানুয়ারি ইনটেক বা ফেব্রুয়ারি ইনটেকে আপনি আপনার প্রোফাইলটা সুন্দর মতো গুছিয়ে আপনি ভিসা সহ ইনশাআল্লাহ ফ্লাই করতে পারবেন। সো আশা করি আজকের ভিডিওটা আপনার জন্য কিছুটা হলেও ভ্যালু অ্যাড করেছে। আমি চেষ্টা করেছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিছু কান্ট্রি প্রিপারেশন প্লাস তাদের প্রসেসিং সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য। সো স্পাউস সহ যদি আপনারা অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে নিউজিল্যান্ড আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।